আসসালামু আলাইকুম। ঘটে গেল স্মরণকালের ভয়াবহ এক বিমান দুর্ঘটনা। গত ২১ জুলাই এই ঘটনাটা ঘটেছে। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার একটি স্কুলের উপরে বিধ্বস্ত হয় এবং এই ভিডিও যখন আমি রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বাংলাদেশের জন্য একটি ব্ল্যাক ডে এবং ইতিহাসের অন্যতম একটি ট্র্যাজেডি। যা হোক, আল্লাহ তাআলা এই শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। নিহতের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান দান করুন। আহতদের দ্রুত আরোগ্য লাভ যেন হয় এবং পুরো জাতিকে এই শোক কাটিয়ে উঠবার শক্তি যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। প্রত্যেকটা ট্র্যাজিক ঘটনা থেকেই একটা শোক জন্ম লাভ করে এবং সেই শোক থেকে পরবর্তীতে ক্ষোভ এবং হতাশা দানা বাঁধে এবং সেই সাথে নানা প্রশ্নের উদ্রেক হয়। এখন সর্বত্র বলা হচ্ছে যে এই আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানো হচ্ছিল কেন। তা আসলে কথা হচ্ছে, আবাসিক এলাকা গড়ে উঠেছে পরে, যখন এখানে বিমান ঘাঁটি নির্মাণ করা হয় বা এই যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আমাদের, সেটা যখন বেসামরিক বিমানবন্দর যেটা রয়েছে সেটিও যখন নির্মাণ করা হয়, তখন এই উত্তরা বা দিয়াবাড়ি এসব এলাকা একেবারেই লোকালয় শূন্য ছিল। পরবর্তীতে এটা আবাসিক এলাকা হয়েছে। তো নগর পরিকল্পনাবিদরা এটা পূর্ব থেকে পরিকল্পনাটা গ্রহণ করেন নাই যে আসলে আমাদের এই নগরায়নটা কিভাবে করা উচিত। আরও একটি প্রশ্ন উঠেছে, সবাই বলছে এই চাইনিজ মডেলের এই ধরনের বিমান কেন ট্রেনিং এয়ারক্রাফট হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো এটা আমাদের যে দেশের আর্থিক যে সামর্থ্য রয়েছে সে অনুযায়ী সর্বোত্তমভাবে যেটাকে ব্যবহার করা যায় সেটি বাংলাদেশ সরকার করেছে এবং এ যাবৎকালে তাই হয়ে আসছে। আর একটি বড় কথা হলো যে সর্বাধুনিক যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো রয়েছে, F-16, এরপর পঞ্চম প্রজন্মের F-35, এগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সুতরাং যে খুব অত্যাধুনিক যুদ্ধ বিমান বা ট্রেনিং বিমান ক্রয় করলেই যে সেগুলো আর বিধ্বস্ত হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। আসলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই এই সামরিক মহড়া বা সামরিক প্রশিক্ষণগুলো চালাতে হয়। আরও একটি প্রশ্ন এসেছে যে এই ধরনের বিমান কেনাকাটায় কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা এবং এ বিষয়ে আসলেই তদন্ত করা উচিত। আরও মানুষ ভাবছেন যে এভাবে যদি সামরিক মহড়াকালীন অবস্থায় অতীতেও এই ধরনের ঘটনাগুলো, বিমান দুর্ঘটনাগুলো ঘটেছে, অনেক পাইলট নিহত হয়েছেন, বিমান বিধ্বস্ত হয়েছে, তো আর কত এই বেসামরিক মানুষজন জীবন দিবেন বা এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে? আর কতজন তরুণ পাইলট তারা প্রশিক্ষণ গ্রহণকালে বা প্রশিক্ষণ গ্রহণ শেষে নিহত হবেন এবং দেশ ও সর্বসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি হবে? আসলে জনমনে বা হতাশাগ্রস্ত মানুষের মনে এ ধরনের প্রশ্ন, আবেগ এবং অনুভূতি, ক্ষোভ, এগুলো স্বাভাবিক ঘটনা। কিন্তু এই আবেগ যেন কোনোভাবেই একটা চরম ক্ষোভে পরিণত না হয় এবং এই ক্ষুব্ধতা বা ক্ষোভের বহিঃপ্রকাশ, ঘৃণা প্রকাশ, এগুলো দ্বারা আমরা যেসব বাচ্চাদের হারিয়েছি তাদেরকে আর ফিরে পাবো না। শুধু এগুলো নয়, অন্য কোনো কিছুর বিনিময়েও কোনো কালেই আমরা এটা আর ফেরত পাবো না এবং এই আহত নিহত যারা হয়েছেন তাদের পরিবারকে সান্ত্বনা দেবার কোনো ভাষাই কারো কাছে নাই, পৃথিবীর কারো কাছে নাই। তো আমরা এখানে কামনা করতে পারি যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। তাই আমাদের শুধুমাত্র আমরা সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেশ করতে পারি, যেমন এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয় এবং পুরো ঘটনা যেন জাতি জানতে পারে এবং এই তদন্ত করলেই হবে না, এই ইনভেস্টিগেশনের সাথে একটা স্ট্রং রেকমেন্ডেশন থাকতে হবে এবং এই রেকমেন্ডেশন অনুযায়ী তার ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা কী নেওয়া হচ্ছে তার একটা স্বচ্ছ ধারণা এবং স্টেপ বাই স্টেপ সর্বশেষ কী অবস্থা এবং কোন ধরনের ব্যবস্থা সরকার নিচ্ছে সেগুলো জনগণকে জানাতে হবে। এ ধরনের বিমান দুর্ঘটনা প্রতিরোধ করবার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানাতে হবে এবং নিহত আহতদের দ্রুতই একটা তালিকা প্রকাশ করতে হবে এবং রাষ্ট্রীয় খরচে এই নিহত আহতদের পরিবারের প্রতি ক্ষতিপূরণ দিতে হবে, রাষ্ট্রীয় খরচে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সবচেয়ে যে বড় বিষয়টা, রাষ্ট্রকে বোঝাতে হবে যে এই নিহত আহতদের পরিবারের পাশে রাষ্ট্র সব সময় রয়েছে এবং তাদের দেখভাল করবার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে। এই বিষয়টি এই নিহত আহত পরিবারের সদস্যদের একটা তাদের বাকি জীবন চলার পথে
অনুপ্রেরণা হয়ে থাকবে। নাগরিক হিসাবে আমাদের কতগুলো দায়িত্ব রয়েছে এবং সব ঘটনার দায় সরকারের উপরে চাপিয়ে দেওয়া এবং দায়িত্বটাও সরকারের উপরে চাপিয়ে দেওয়া, এটা নাগরিকের কর্তব্য হতে পারে না। তো আমাদের নাগরিক হিসাবে যে দায়িত্বটুকু রয়েছে, এই নিহত আহতদের পরিবারের প্রতি সাহায্য, সহমর্মিতা প্রদর্শন করা এবং সবসময় তাদের পাশে থাকা। রক্তদান কর্মসূচি চলছে এবং সেখানে রক্তদান করা উচিত। এছাড়া ফাইন্যান্সিয়াল যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, যারা সামর্থ্যবান নাগরিক আছেন তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন। মেন্টাল সাপোর্টও একটা বড় বিষয় এবং এই মেন্টাল সাপোর্ট দেওয়ার বিষয়ে প্রতিবেশীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তো ইদানিংকালের বর্তমান যুগের যে আধুনিক কালের ফ্ল্যাট কালচার, এক পাশে ফ্ল্যাটে যিনি থাকেন অপর পাশে কে থাকেন সেটা জানেন না। তো প্রতিবেশী বলতে এখন মানুষ প্রতিবেশীহীন হয়ে পড়েছে অনেকটা। তো অথচ কয়েক বছর আগেও দেখা যেত যে কোনো পাড়ায় বা কোনো পাশের বাড়িতে কেউ যদি মারা যেতেন, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও তার বাড়িতে যে রান্নাবান্না বন্ধ হয়ে যেত, প্রতিবেশীরাই তাদের বাড়িতে খাদ্য সরবরাহ করতেন এবং সার্বক্ষণিকভাবে তাদেরকে ধৈর্য দানের একটা উপলক্ষ হয়ে তারা দাঁড়াতেন। তো এই বিষয়গুলো প্রতিবেশীর একটা বড় দায়িত্ব রয়েছেন এবং সামর্থ্যবান যেসব প্রতিবেশী রয়েছেন তাদের কিন্তু এই নিহত আহতদের পরিবারের তাদেরকে ট্রান্সপোর্ট সাপোর্ট দেওয়া উচিত, বিশেষ করে যারা আহত হয়ে আছেন। কেননা হাসপাতালে তাদের প্রায় যেতে হচ্ছে এবং এই পরিবারগুলো ম্যাক্সিমামে একটা মধ্যবিত্ত পরিবার, তাদের কিন্তু সবার গাড়ি নাই এবং নিজস্ব যানবাহন নাই। তাই প্রতিবেশীরা যদি এই যানবাহনের সাপোর্টটুকু দেন, কারণ এই বার্ন ইউনিটে যারা আছে তাদের দীর্ঘ সময় একটা পরিচর্যা দরকার, সুতরাং এই প্রতিবেশীরা এই ট্রান্সপোর্টের ব্যবহার করতে পারেন। মোট কথা, এই প্রতিবেশীরা হয়ে উঠতে পারেন এই নিহত আহত পরিবারেরদের একটা প্রধান ভরসা স্থল বা ভরসার ব্যক্তি প্রতিবেশীরাই হতে পারেন। সেই সাথে রাষ্ট্রের তো বিশাল এবং সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে, ঘটনার তদন্ত করতে হবে এবং জনগণের জানমালের যে নিরাপত্তা এটা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তারও একটা ব্যবস্থা নিতে হবে। এবং এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টে সরকার কতটুকু দক্ষ এবং সরকারি সিস্টেম কি আছে, এটা কিন্তু খুব ফলাও করে সরকারের জনগণকে অবহিত করতে হবে এবং এটা করতে পারলে সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি জনগণের একটা আস্থা আসবে। আরও সরকারের আরও একটা কাজ করা উচিত, সেটি হচ্ছে যে যারা এই উদ্ধার তৎপরতায় রয়েছেন তাদের কর্মকাণ্ডগুলোও কিন্তু ফলাও করে প্রচার করা উচিত। তা না হলে তারা মনোবল পাবে না এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তারা অনুপ্রাণিত হবে না। তো তাদের অনুপ্রেরণার জন্য তাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরা উচিত এবং যেমন ডক্টরসরা আছেন তাদেরও কর্মকাণ্ডগুলো, হসপিটালের ম্যানেজমেন্ট কিভাবে চলছে, যারা নার্স রয়েছেন তারা কিভাবে সার্বক্ষণিকভাবে সেবা করে যাচ্ছেন, এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা উচিত। তাহলে তাদের মনোবলটা আরও বৃদ্ধি পাবে। আরও একটি বিষয় মনে রাখা উচিত যে সরকারের পক্ষ থেকে জানানো দরকার যে সেটা হলো এই সেনাবাহিনী সহ, সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এত দ্রুত যে উদ্ধার তৎপরতা কাজে নেমেছে সেটাও একটা প্রশংসার দাবি রাখে এবং এই বিষয়গুলো তুলে ধরা উচিত। আরও সবচেয়ে বেশি প্রচার করা উচিত সেই শিক্ষিকা যিনি তার নিজের জীবনের বিনিময়ে এই এতগুলো বাচ্চার প্রাণ রক্ষা করেছেন এবং নিজে আগুনের মধ্যে থেকে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। তো সেই শিক্ষিকার নামটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এটা নিয়ে আমাদের একটা গর্ববোধ করা উচিত। প্রত্যেকটা মহা দুর্ঘটনা থেকে নানা ধরনের গুজবের জন্ম লাভ করে এবং ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে ভিউ বাড়ানোর জন্য কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য নানান ধরনের নানান চটকদার হেডিং দিয়ে শিরোনাম করে এবং নানান আজগুবি সব তথ্য প্রকাশ করে ভিউয়ারদের বা জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আরও এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে চাইনিজ বিমান বিধ্বস্ত হয়েছে, এর একটা অপপ্রচার চলছে বা এটা সহজে বোঝা যাচ্ছে যে চাইনিজ বিমানগুলোর যারা কম্পিটিটর রয়েছে বা যারা চায়না দেশকে দেখতে পারে না, চীনা দেশকে দেখতে পারে না, তারা এই অপপ্রচারগুলো বেশি চালাচ্ছে এবং এই ঘটনা থেকে একটা ব্লেম গেম শুরু হয়েছে। আর তাছাড়া এই মিসইনফো, ডিসইনফো এইগুলো প্রায় এই ছড়িয়ে থাকে এই ধরনের ঘটনা থেকে, এটার আরও উদ্ভব বেশি করে হয়। আর এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকা উচিত এবং অপরাজনীতি চলে এবং অপসাংবাদিকতাও চলে। তো এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে দুর্ঘটনার স্থলে বা হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন এবং এটা নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু যদি তারা না যেতেন তাহলে এটা নিয়ে আরও বেশি সমালোচনা হতো, কেননা আমাদের দেশের এটা দীর্ঘদিন ধরে একটা প্রচলিত রীতি হয়ে দাঁড়িয়েছে যে
রাজনীতিবিদরা কোনো দুর্ঘটনাস্থল বা শোক সন্তপ্ত পরিবার বা হাসপাতালে তারা ছুটে যান মুহূর্তের মধ্যে এবং কে কত আগে যেতে পারেন। তো এটা আমাদের দেশের সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশ হিসেবেই তারা গিয়েছেন। আর এই সাংবাদিকতার বিষয়ে আরও একটি জিনিস খেয়াল রাখা দরকার, সেটি হচ্ছে যে ভিকটিমকে সবচেয়ে আগে সাপোর্ট দেওয়া দরকার এবং ভিকটিমের জীবন বাঁচানোর জন্য সবচেয়ে আগে প্রাধান্য পাবে। সাংবাদিকতাটা বা জার্নালিজমের অ্যাক্টিভিটিস পরে হবে, প্রথমে ভিকটিমদের প্রাধান্য দিতে হবে, এই দিকটাও খেয়াল রাখতে হবে। সবশেষ কথা হলো, এই উত্তরার বিমান দুর্ঘটনায় সারা দেশের শিক্ষার্থীরা ভীষণভাবে শোকাবদ্ধ, শোকাচ্ছন্ন হয়ে আছে এবং তারা বিমর্ষ হয়ে পড়েছে এবং যাকে বলে একেবারে তারা ট্রমাটাইজড হয়ে আছে। তো তাদের এই মনের ভীতি, আশঙ্কা, তাদের এই সিচুয়েশনটা দূর করার জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এবং এই বিষয় থেকে আমাদেরকেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করার বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে শিশু মন কোনোভাবে আরও অধিক আতঙ্কগ্রস্ত হয়ে না পড়ে। আর আরও একটি জিনিস মনে রাখা দরকার, আমরা হাসিনা উত্তর যুগের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। গত 1 বছর যাবৎ পুরো দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন গুজব, অপতৎপরতা মোকাবেলা করেছে এবং এই ঘটনা থেকেও যেন ভিন্ন খাতে কেউ প্রভাবিত না করতে পারে সে বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর একটি বিশেষ জিনিস মনে রাখা দরকার, এই সশস্ত্র বাহিনী বনাম এই জনগণ, এদের একটা দূরত্ব তৈরি করবার এবং জনগণ যেন সশস্ত্র বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ করে, এটারও একটা তৎপরতা কিন্তু রয়েছে এবং এটা দীর্ঘদিন থেকেই রয়েছে। তা আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে সশস্ত্র বাহিনী আমাদের দেশের একটা অহংকার, তারা আমাদের দেশেরই একটা প্রতিষ্ঠান এবং আমাদের দেশেরই গৌরব এবং আমাদের সন্তানরাই সশস্ত্র বাহিনীতে কাজ করেন বা চাকুরি করেন, দেশ সেবা করে থাকেন তারা। সশস্ত্র বাহিনীর পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানেরকেও যেন কেউ অভিযোগে কাঠগড়ায় বা তাকে হেয় প্রতিপন্ন করা, আন্ডারমাইন করতে না পারে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি যদি জনগণের আস্থা একেবারে কমে যায় বা না থাকে, তখন কিন্তু দেশের অস্তিত্ব নিয়েই একটা সংকট দেখা দিবে। সুতরাং এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। বিশেষ করে সশস্ত্র বাহিনী কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে এবং আগামীতেও করবে। আরও লক্ষণীয় বিষয় হলো যে দেশের যত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ আসে বা সামাজিক কোনো দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু এই সশস্ত্র বাহিনীরাই সবার আগে এগিয়ে যায়। তো এই ঘটনাটা একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে দেশের সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানেরই সুনাম ক্ষুণ্ণ করা কখনোই সমীচীন হবে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।